এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, আমরা অনেকেই এডিএইচডি এর কথা শুনেছি। আসলে এডিএইচডি বিষয়টা কি সেটা আজকে জানবো, এবং স্টেপ বাই স্টেপ এর কি সলিউশন হতে পারে, এর বেনিফিট কি, কিভাবে বুঝবো কাদের এডিএইচডি আছে, সেটা আমরা আজকের ভিডিওতে জানবো। সো এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, স্বভাবতই আমরা বুঝতে পারছি যে বিষয়টা একটা হাইপার অ্যাক্টিভিটি এখানে লুকিয়ে আছে। আমরা অনেক শিশুদের ক্ষেত্রে দেখি যারা খুব হাইপার অ্যাক্টিভ, কোনো যে বিষয়ে ধৈর্য ধরে বসতে পারে না, প্রচন্ড পরিমাণে চঞ্চল। দেখুন, শিশুরা চঞ্চল এটাই স্বাভাবিক। শিশুরা যদি চঞ্চল না হতো তাহলে আমাদের ভালো লাগতো না, তাই না? তো সেই জন্য কিন্তু তাও তার মধ্যেও একটা ডিফারেন্সিয়েশন লক্ষ্য করা যায়। তো এডিএইচডি বিষয়টা কি সেটা জানতে গেলে ব্যাপার হচ্ছে এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। মানে নিউরনস, আমরা বুঝতেই পাচ্ছি যে তাদের যে রিয়াকশনস গুলো হবে, এই রিয়াকশনস গুলো খুব কুইক হবে, এবং কুইকের সাথে সাথে একটা একটা হাইপার অ্যাক্টিভিটি যার মধ্যে থাকবে, একটা প্রচন্ড পরিমাণে একটা চঞ্চল মানসিকতা বাচ্চার মধ্যে থাকবে। এইবারে আপনাদের বলি এটা কাদের হয়, সাধারণত আমরা বুঝতেই পারছি এটা চাইল্ডহুড থেকে শুরু হয়, এবং শুধু চাইল্ডহুডে নয়, এটা বড় বয়স পর্যন্তই এই এডিএইচডি থাকে। এইবারে এর ইম্প্যাক্ট কি হয়, কিভাবে এটা আমরা দেখব, বা কোন বাচ্চার মধ্যে কিভাবে বুঝতে পারবো? দেখুন, এর অনেক রকমের অ্যাসপেক্টস হয়, যে জিনিসগুলো আমরা কোন একটা মানুষের জীবনে পাই। যেমন ধরুন, স্কুলে বাচ্চাদের স্কুল পারফরমেন্স দেখবেন, ম্যাডামরা বা স্কুলে ম্যাডামরা কমপ্লেন করবে যে অন্যান্য বাচ্চারা অন্য বিষয়ে ধরুন একে অপরকে দেখে বসে পড়ছে, স্থির থাকছে, কিন্তু ওই বাচ্চারা পার্টিকুলারলি স্থির থাকছে না। তার মানে তারা তাদের ইম্পালসটাকে কন্ট্রোল করতে পারছে না, তাদের হাইপার অ্যাক্টিভিটিটাকে এটা একটা মাথাচাড়া দিয়ে আসছে। আচ্ছা, আপনারা তো এবারে বাচ্চাদের দেখলেন যে আপনার মনে হলো যে বাচ্চাটা একটু হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারে একটা সমস্যা হচ্ছে। এইবারে আপনি বলবেন কিভাবে বুঝবো? আপনি তো দেখলেই বুঝতে পারবেন না, কিভাবে বুঝবো বা কি ধরনের টেস্ট করে বুঝবো? দেখুন, একটা জিনিস খেয়াল রাখবেন, এডিএইচডি এর কোনো পার্টিকুলার টেস্ট হয় না যে যেমন কোনো ব্রেন টেস্ট বা ব্লাড টেস্ট করলে বোঝা যায়, এরকম ধরনের কোনো টেস্ট হয় না। তবে কিছু হেলথ কেয়ার প্রফেশনালদের দিয়ে বিভিন্ন রকম অ্যাসেসমেন্ট করিয়ে বা বিভিন্ন রকম ইন্টারভিউ করিয়ে আমরা কিন্তু বুঝতে পারি কোন একটা বাচ্চার এডিএইচডি আছে কি নেই। তার পোটেনশিয়ালিটি টেস্ট বা বিভিন্ন রকমের টেস্ট হয়, যে টেস্ট গুলোর মাধ্যম দিয়ে আমরা বুঝি যে এনার বা বাচ্চাটার হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার রয়েছে। এবারে ট্রিটমেন্ট কি, এর চিকিৎসা কি? আপনি বুঝলেন, টেস্টে ধরা পড়লো যে একটা বাচ্চার এডিএইচডি আছে, এর ট্রিটমেন্ট কি? বিভিন্ন রকমের ট্রিটমেন্ট। প্রথম হচ্ছে মেডিকেশন, ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট। ডক্টররা বিভিন্ন ধরনের ওষুধ বা মেডিসিন ইউজ করেন এই ধরনের বাচ্চাকে কন্ট্রোল করার জন্য। কিন্তু এর সাথে সাথে আপনার রেগুলার অ্যাক্টিভিটি, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করানো বা বিভিন্ন রকম থেরাপি করানো, এইটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মেডিকেশনে যা আছে উনি থাকবেন, সাথে সাথে আমরা যদি এই ধরনের ফার্মাসিউটিক্যাল যে ধরনের ট্রিটমেন্ট, সে ছাড়াও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি ট্রিটমেন্ট করতে পারি, যেটা আপনারা করে বাচ্চাকে সুস্থ রাখতে পারেন। তো এই প্যারেন্টিংটা আপনাকে একজন থেরাপিস্টের কাছে শিখতে হবে, কি কি ধরনের অ্যাক্টিভিটি আপনার করা উচিত। এবং আমি অনুরোধ করব, এই ধরনের শিশুদের ক্ষেত্রে আপনারা স্কুল থেকে তো অবশ্যই রিপোর্ট পাবেন, এই পুরো ট্রিটমেন্টটাতে কিন্তু স্কুলের যিনি ক্লাস টিচার তাকেও ইনভলভ করুন, তাকে এই বিষয়ে অবগত করুন যে এই ধরনের একটা সমস্যা আছে, আপনি এটা দেখতে পারেন। এইগুলোতে আপনি ওনাকে বলে দিলে অটোমেটিক্যালি, এখন স্কুলে অনেক স্কুলেই এই ধরনের বাচ্চা থাকে, তারা সেইভাবে তাকে করেন, রিয়াক্ট করেন। আচ্ছা, এইবারে এখানে মেন জিনিস হচ্ছে একজন সঠিক ইনস্ট্রাক্টর খুঁজুন, যিনি এই থেরাপি গুলো কন্ডাক্ট করবে এবং আপনাকে প্রপার গাইডলাইন করবে। যেমন ধীরে ধীরে এই থেরাপি গুলো শুরু করার থেকে আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে বিভিন্ন রকম যৌগিক থেরাপি হয়, যে যৌগিক থেরাপির থ্রুতে আমরা কিন্তু একটা বাচ্চাকে তার যে বিহেভিয়ারাল অ্যাক্টিভিটি সেইগুলোকে কন্ট্রোলে নিয়ে আসতে পারি। যেমন ধরুন, আমি যদি ছোট্ট করে বলি, আমি জানি না কতটা কভার করতে পারবো এখানে, সেটা হচ্ছে বাচ্চার ফোকাস, অ্যাটেনশন এগুলো নিয়ে আসা। মানে কোনো বিষয়ের উপর তাকে ফোকাস নেওয়া, অ্যাটেনশন নিয়ে আসে। কারণ এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা সব সময় দেখি অ্যাটেনশন বারবার ফ্লাকচুয়েট করে, কোনো একটা পার্টিকুলার জিনিসে বাচ্চাটা মন বসাতে পারছে না।
তো স্বভাবতই আমরা যদি এই ফোকাস অ্যাটেনশনটাকে ইমপ্রুভ করি তাহলে কিন্তু বেটার হবে। সাথে রিডিউসড হাইপার অ্যাক্টিভিটি অ্যান্ড ইম্পালসিভিটি, মানে বাচ্চার যে ইম্পালস বা এই হাইপার অ্যাক্টিভিটিটাকে রিডিউস করা, এগুলো হচ্ছে থেরাপির বেনিফিট। ইমোশনাল রেগুলেশন, তার যে ইমোশনাল ব্যাপারগুলো সেইগুলোকে রেগুলেট করা, তারপরে সেলফ অ্যাওয়ারনেস তৈরি করা, এবং বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ ফাংশনিং, তার যে সাডেন ফাংশনিং গুলো হয়, তার হঠাৎ মুভমেন্ট ফাংশনের যে চেঞ্জেস হয় সেইগুলোকে কন্ট্রোল করা, মাইন্ডকে কাম করা, মানে মনটাকে স্থির করা, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারে কি ধরনের যৌগিক জিনিসপত্র করানো যায় যাতে করে যাতে করে তার অ্যাক্টিভিটিটা কন্ট্রোল করানো যায়। দেখুন, যৌগিক অ্যাক্টিভিটি গুলো আপনারা করাতে পারবেন না, কোনো একটা থেরাপিস্টের দিয়ে আপনারা সেটা করাবেন, যোগা থেরাপিস্ট বা কেউ একজন এক্সপার্টকে দিয়ে। এবারে কি কি ধরনের জিনিস করানো যায়, যেমন ধরুন বিভিন্ন ধরনের কনসেন্ট্রেশন বাড়ে এই ধরনের অ্যাক্টিভিটি, ব্যালেন্সিং অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্য যেমন হয় ট্রি পোজ হয়, যেটাকে বৃক্ষাসন বলি, বা ডাউনওয়ার্ড ফেসিং ডগ হয়, মাউন্টেন পোজ হয়, এগুলো হচ্ছে ব্যালেন্সিং পোজ। ক্যাট কাউ পোজ হয়, কোবরা পোজ হয়। এই ধরনের ব্যালেন্সিং পোজের ক্ষেত্রে কি হয়, তাড়া আসন হয়। এই ধরনের ব্যালেন্সিং পোজের ক্ষেত্রে কি হয়, বাচ্চারা কনসেন্ট্রেশনটাকে একটা জায়গায় কেন্দ্রীভূত করার চেষ্টা করে। যখনই একটা জায়গায় কেন্দ্রীভূত করার চেষ্টা করে, অটোমেটিক্যালি তার কিন্তু সাইকোলজিক্যালি সে ধীরে ধীরে নিজেকে কন্ট্রোল করা, অটোমেটিক্যালি সে অজান্তেই সেটা হয়। সাথে সাথে বিভিন্ন রকমের প্রাণায়াম, দেখুন বিশেষ করে এখানে বাচ্চারা তো দুম করে মেডিটেশন করতে পারে না, মেডিটেশন বিষয়টা অনেক বড়, বাট বাচ্চাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ব্রিদিং কন্ট্রোল। দেখুন, মেডিটেশন একটা বেসিক স্টেপ হচ্ছে ব্রিদিং কন্ট্রোল। একজন ভালো এক্সপার্ট দিয়ে যদি আপনাকে বাচ্চাকে তার মনের উপর কন্ট্রোল নিয়ে আসতে পারেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু সে তার অ্যাক্টিভিটি গুলোর উপর কন্ট্রোল নিয়ে আসতে পারবে। আর যেটা শুরু হয় অ্যাকচুয়ালি ব্রিদিং দিয়ে, বিভিন্ন রকম যৌগিক ব্রিদিং আছে, সেটা করা যেতে পারে। মাইন্ডফুলনেস মেডিটেশন আছে, যেগুলো করা যেতে পারে, যেগুলো ছোট ছোট স্টেপ হয় যাতে করে বাচ্চাকে ধীরে ধীরে কন্ট্রোলে নিয়ে আসতে পারা যায়। তো আপনারা যদি এই ধরনের অ্যাক্টিভিটিতে বাচ্চার মধ্যে রাখেন এবং নিজে একটা অবজারভেশনে রাখেন যে বাচ্চার এই অ্যাক্টিভিটি আমি এখন অবজার্ভ করছি, তাকে দেখুন, প্যারেন্টস আর দি বেস্ট টিচার্স। বাবা মা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আপনি যদি ধীরে ধীরে বাচ্চার অ্যাক্টিভিটিটাকে ডেলি রেগুলেট করেন, ডেলি করেন, এবং একজন কনসালটেন্ট প্রপার কনসালটেশনে কনসাল্ট করে তাকে যদি রেগুলার বেসিসে আপডেট গুলো দিতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি বাচ্চা 1 বছর 2 বছর পর ধীরে ধীরে ইমপ্রুভ কিন্তু করতে বাধ্য করবে। এর জন্য বিশাল বড় কোনো মেডিকেশন নেই, এবং আপনারা যত বেশি বাচ্চাকে ছোট থেকে মেডিকেশনের মধ্যে রাখবেন, তার থেকে অনেক বেশি বেনিফিশিয়াল আমরা যদি আপনার বাচ্চাকে যদি বিভিন্ন রকম থেরাপি, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে রাখতে চান। আপনারা ভালো থাকবেন, আশা করছি আমি আপনাকে যতটা সম্ভব ইনফরমেশন দিতে পারলাম। এরপরে সিচুয়েশনালি বাচ্চার কন্ডিশন অনুযায়ী সব বাচ্চাকেই সব সময় একই রকম ট্রিটমেন্ট দেওয়া যায় না। সব বাচ্চাই একটা ডিফারেন্ট আইডেন্টিটি নিয়ে তৈরি হয়, যেমন ভাবে আপনি এবং আমি, ঠিক একইভাবে আপনারা এই চ্যানেলটিকে ফলো করুন এবং ভিডিওটিকে লক্ষ্য করুন। বিভিন্ন রকম এই ধরনের ভিডিও থাকে যেটা ওষুধ ছাড়াই আমরা বাড়িতে বসেই কি ধরনের ট্রিটমেন্টের দ্বারা ওই পার্টিকুলার ডিজিজটাকে ঠিক করতে পারি, সেটা একটা ন্যাচারোপ্যাথিক ওয়েতে আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন। এটাকে ফলো করে রাখুন আর আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।